হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এখন আমি ক্লাস 12 এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। সেটি হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, লিখেছেন ফরাসি কবি আর্থার র্যামো। তো এই কবিতাটি মধ্যে দিয়ে কবি যেন একটা প্রত্যক্ষদর্শী একটা ভাবনা চিন্তা, যুদ্ধের যে একটা ভয়াবহতা, একটা অসারতা, একটা ব্যর্থতা, একটা নৃশংসতাকে তুলে ধরেছেন। তো কবিতার প্রথমেই আমরা দেখতে পাই একটা উপত্যকার কথা, একটা ছোট নদীর কথা, সূর্যের আলোর কথা। অর্থাৎ এই মানে উপত্যকার মধ্যে দিয়ে একটা ছোট নদী ধীর গতিতে সে বয়ে চলেছে, আর ওই উপত্যকাটিকে ভরিয়ে রেখেছে সূর্যের আলোটা। তো একটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। তারপরেই দেখা যাচ্ছে ওই প্রকৃতির মাঝে একটা সৈনিক শুয়ে রয়েছে, সে ঘুমোচ্ছে। কবি বলছে তাকে কেউ ডিস্টার্ব করো না, অর্থাৎ গুঞ্জনরত পতঙ্গগুলোকে বলছে তোমরা ডিস্টার্ব করো না, বা প্রকৃতিকে বলছে তাকে উষ্ণ রাখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু সে তো চিরন্তন ঘুমে আচ্ছন্ন, মানে আচ্ছন্ন কেন বলবো, চিরন্তন ঘুমে সে ঘুমাইত। তো তারপরে একদম কবিতার শেষে দেখা যাচ্ছে যে ওই যে সৈনিকটা ঘুমোচ্ছে, মুখ হাঁ করে ঘুমোচ্ছে, প্রকৃতির অর্থাৎ তার পা দুটো ফুলের মধ্যে রয়েছে, তার হাসিটা রয়েছে। তার হাসিটা কিসের মতন লাগছে? বাচ্চা একটা নিষ্পাপ শিশুর মতন, কোনো ছলনা নেই সেই হাসির মধ্যে। কিন্তু একদম কবিতার শেষে দেখা যাচ্ছে তার পাশে রয়েছে, তার দেহের পাশে কি রয়েছে? তার পাশে দুটো লাল গর্ত, অর্থাৎ বুলেটের যে ক্ষত তার দেহের মধ্যে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে যুদ্ধের ব্যর্থতাটাকে এইভাবে তুলে ধরেছে একটা সৈনিকের মৃত্যু দিয়ে। তো এই কবিতাটি আমরা একটু টেক্সট অনুযায়ী আলোচনা করব। তো চলো শুরু করি, ঠিক আছে? দেখো, কবিতাটার নাম হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, লিখেছেন আর্থার র্যাম্বো। তো কবি পরিচিতি সম্বন্ধে একটু জেনে নিই। দেখো দেখো জান নিকোলাস আর্থার র্যাম্বো জন্ম মৃত্যু দিয়েছে। ওয়াজ আ ফ্রেঞ্চ, এটা পোয়েট হবে, ফ্রম দ্য 19th সেঞ্চুরি। 19 শতকের একজন ফরাসি কবি হলেন কে? না, জান নিকোলাস আর্থার র্যাম্বো। He started writing poetry even before he reached his teens, অর্থাৎ সে মানে কৈশোরে পৌঁছানোর আগেই তিনি কবিতা লেখা শুরু করেন। He started writing poetry. কিন্তু he stopped writing poetry at the age of 19. কিন্তু ওনার যখন বয়স কত? 19 বছর। 19 বছর বয়সে তিনি কবিতা লেখা বন্ধ করেন। Stopped writing poetry at the age of 19. His major works include, তার গুরুত্বপূর্ণ যে লেখালেখির যে কাজ, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো To Music and Evening Prayer. This present poem, অর্থাৎ এই Asleep in the Valley, অরিজিনালি টাইটেলটা কি ছিল? লে ডরমিওর লে ভ্যাল। শর্ট কোশ্চেন দিতেই পারে, একটু জেনে নেবে। Was included in his collection of poetry called Poesis. তাহলে গ্রন্থটার নাম কি? পোয়েসিস, ঠিক আছে? যেখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। তোমাদের শর্ট টাইপের কোশ্চেন আসতে পারে, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে কি বলবে? পোয়েসিস থেকে, ঠিক আছে? এরপরে আমরা কবিতা সম্বন্ধে একটু জেনে নিই। This poem is written in the model of the Italian sonnet that has 14 lines divided as octave and sestet. এই কবিতাটি ইটালীয় সনেটের মডেলে লেখা হয়েছে, যাতে 14টি লাইন থাকলে আমরা তাকে কি বলি? সনেট বলি। তো 14টা লাইন, ঠিক আছে? কি দেখো, অষ্টক এবং কি সেস্টেটে বিভক্ত, ডিভাইডেড করা আছে। কিসে ডিভাইডেড করা আছে? অক্টেভ এন্ড সেস্টেট। The poet explores the inherent futility of war. অর্থাৎ কবি এখানে যুদ্ধের একটা অন্তর্নিহিত একটা ব্যর্থতার কথা আর কি তিনি বলেছেন। This theme is expressed in the contrasting image of a bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of nature's splendor. অর্থাৎ এই থিমটি মানে যে পটভূমি রয়েছে সেটা একটা
মানে উদার যে প্রকৃতির বিপরীত চিত্র, একটা প্রকৃতির যেন একটা বিপরীত চিত্র হিসেবে তুলে ধরেছে, কন্ট্রাস্ট। দেখো, প্রকৃতির জাঁকজমকের মাঝে, প্রকৃতির নেচার স্প্লেন্ডার, মানে প্রকৃতির জাঁকজমকের মাঝে একজন তরুণ সৈনিক, ইয়াং সোলজার, এ সৈনিকের করুণ মৃত্যু এখানে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কি না, ট্র্যাজিক ডেথ অফ এ ইয়াং সোলজার ইন দ্য মিডস কিসের মধ্যে, অফ এ নেচার স্প্লেন্ডার। অর্থাৎ এখানে প্রকৃতির যে একটা জাঁকজমকের মাঝে, প্রকৃতির একটা জাঁকজমকের মাঝে এক তরুণ সৈনিকের করুণ মৃত্যুর কথা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা কবি পরিচিতি জানলাম, কবিতা সম্বন্ধে জানলাম, এরপরে প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ তোমাদেরকে বোঝাবো, যাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আগে কবিতার লাইনগুলো আমরা প্রত্যেকটা তার বাংলা অর্থটা ভালো করে জেনে নিই। চলো শুরু করি। আ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোস। ছোট্ট সবুজ উপত্যকায় যেখানে একটা স্লো মানে ধীর গতি সম্পন্ন স্টিম ছোট নদী ফ্লোস প্রবাহিত হয়ে যায়, মানে বয়ে চলে যাচ্ছে। And leaves long strands of silver on the bright. আর কি হচ্ছে, উজ্জ্বল ঘাসের ওপর, ব্রাইট গ্রাস, অর্থাৎ উজ্জ্বল ঘাসের ওপর সেই নদী রেখে যাচ্ছে, কি রেখে যাচ্ছে, দীর্ঘ রূপালী তটরেখা। And leaves long strands of silver on the bright, অর্থাৎ রেখে যাচ্ছে, leaves long strands, রেখে যাচ্ছে, কি রেখে যাচ্ছে, of silver on the bright grass, অর্থাৎ উজ্জ্বল ঘাসের ওপর সেই নদীর রেখাটা, অর্থাৎ সেই দাগটা যেন মানে দেখা যাচ্ছে। অর্থাৎ দেখবে তোমরা যে উপত্যকার মধ্যে যখন দেখবে কোনো নদী যখন বয়ে চলে যায়, ছোট নদী, তখন দূর থেকে মনে হয় যেন সেই রূপলি ফিতের মতন দূর থেকে মনে হয় সরু একটা কোনো তটরেখা যেন চলে যাচ্ছে। ঠিক সেই ধরনের পরিবেশ এখানে তুলে ধরেছে কবি। তারপরে কি বলছে দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ, মানে পর্বতের চূড়া থেকে ঝর্ণার মতন নেমে আসছে, কি বলতো, কি নেমে আসছে, সানস রে, সূর্যের কিরণ, সূর্যের রশ্মি। দে ফিল, এই যে এখান থেকে শর্ট কোশ্চেন দেয়, দে ফিল, তারা ভরিয়ে দিচ্ছে, ফিল দ্য হলো ফুল অফ লাইট, মানে ছোট্ট উপত্যকাটিকে আলোয় ভরিয়ে দিচ্ছে। কে আলোয় ভরিয়ে দিচ্ছে, ওই সূর্যের কিরণ আলোয় ভরিয়ে দিচ্ছে। তারপরে দেখো একটা প্রকৃতির খুব সুন্দর দৃশ্যের কথা এখানে দেখলাম না আমরা। তারপরেও দেখো কি বলছে কবি, আর সোলজার, একটা সৈনিক, ভেরি ইয়াং, যে খুব তরুণ, লাইস ওপেন মাউথ, শুয়ে আছে খোলা মুখে, মানে মুখটা হাঁ করে শুয়ে রয়েছে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, প্রকৃতির কোলে তো সে শুয়ে রয়েছে, তার মাথার নিচে রয়েছে ফার্ন গাছের বালিশ। অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় রয়েছে ওই সৈনিকটা, স্ট্রেচড, ছড়িয়ে দিয়েছে ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ ঘন ঝোপঝাড়ের ওপরে ছড়িয়ে দিয়েছে তার উষ্ণ দেহ। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন অ্যান্ড সান সোকড বেড, সবুজ রৌদ্র স্নাত বিছানায় একটু যেন মলিন অবস্থায়, সান সোকড বেড, অর্থাৎ সে যে বিছানায় শুয়ে রয়েছে সেটা রৌদ্রে স্নাত বিছানায়, সেই বিছানায় ঘুমোচ্ছে। ঠিক আছে, তো এখানে ওই সৈনিকটা যে ঘুমন্ত অবস্থায় রয়েছে প্রকৃতির কোলেতে, তারই কথা আলোচনা করলাম। নেক্সট, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হিজ স্লিভস, মানে মানে সে ঘুমোচ্ছে যে তার পা দুটো রয়েছে ফুলের মধ্যে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হিজ স্লিভস, সে ঘুমোচ্ছে কিন্তু তার পা দুটো কোথায় রয়েছে, অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে। হিজ স্মাইল, তার হাসিটা, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা শিশুর মতন। জেন্টেল উইদাউট গাইল, অর্থাৎ মৃদু, অ্যান্ড কি উইদাউট গাইল, কোনো ছলনা নেই, ছলনা ছাড়া। নেচার গিভ হিম ওয়ার্ম, বলছে ওহ প্রকৃতি তাকে উষ্ণ রাখো, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে, বলছে তার ঠান্ডা লেগে যেতে পারে।
দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুনগুন করা পতঙ্গগুলো তার বিশ্রামে ব্যাঘাত ঘটাচ্ছে না। দ্য হামিং ইনসেক্ট, গুনগুনরত পতঙ্গগুলো, ডোন্ট ডিস্টার্ব, ব্যাঘাত ঘটাচ্ছে না, হিজ রেস্ট, তার ঘুমের। হি স্লিভস ইন সানলাইট, সে ঘুমোচ্ছে রৌদ্রে। ওয়ান হ্যান্ড, একটা হাত রয়েছে, অন হিজ ব্রেস্ট, বুকের ওপরে। অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, আর তার শরীরের পাশটিতে দুটি লাল রক্তাক্ত গর্ত রয়েছে। রেড হোলস, দুটো লাল গর্ত রয়েছে। তাহলে বুঝতে পারছো এখানে কি ধরনের একটা যন্ত্রণাদায়ক ছবি এখানে তুলে ধরেছে, তাই তো? অর্থাৎ কবি কি ধরনের একটা যন্ত্রণাদায়ক ছবি এখানে তুলে ধরেছে। একটা যুদ্ধের যে একটা মানে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে এখানে তুলে ধরেছে কিভাবে। কবিতাটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের আমি 2025-এর জন্য যে তোমাদের পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার জন্য আমি চেষ্টা করব কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করতে, প্রত্যেকটা টেক্সটগুলোকে নিয়ে আলোচনা করতে। এছাড়া টেক্সচুয়াল যে গ্রামার আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।